নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা মনে মনে ভাবে আপনি ধূর্ত শেয়াল প্রিয়াঙ্কা বৌদি, আর মিস্টার কুল হলেন নিপাত একজন শান্ত মানুষ, আপনার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে মহারাজের বাবা বলে, পূজা মা, তোর বাবাকে একটু চা বানিয়ে দিবি? তখন পূজা মনে মনে মহারাজের সাথে বলা কথাগুলোই মনে করতে থাকে, তার বাবার রিটায়ারমেন্টের ডেটটা নিয়েও ভাবতে থাকে। মাথাটা বড্ড ধরেছে রে। তখন পূজা বলে, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। মিলিকে বলে, বোন একটু ওকে কোলে নাও তো। তখন মিষ্টিকে কোলে দিয়ে দেয়। এরপরে পূজা যখন যাবে তখন মাধুরী পূজাকে ইশারা করে দেয়। পূজা তখন মাধুরীর ইশারা মতো তার শ্বশুরমশাইকে বলে, বাবা, আমার বাবার মৃত্যু নিয়ে তোমার সাথে কিছু কথা আছে। পূজার শ্বশুরমশাই চুপ করে থাকে। তখন পূজা বলে, আমি চাটা নিয়ে আসছি, তারপর আপনার সাথে বসে কথা বলছি। পূজার শ্বশুরমশাই মাথায় হাত দেখিয়ে বলে যে, মা, কালকে কথা বললে হয় না? ব্যাপারটা এড়ানোর চেষ্টা করছেন মহারাজের বাবা। প্রিয়াঙ্কা আবার প্রত্যেকটা জিনিস ঠিক ফলো করছে। পূজা তখন একবার মাধুরীর দিকে তাকায়, একবার তার শ্বশুরমশাইয়ের দিকে তাকায়, তারপর বলে, কাল কথাটা বলবেন কিন্তু বাবা, লুকোবেন না। মহারাজের বাবা তখন বলে, চায়ের দরকার নেই মা, আমার আর ভাল লাগছে না। তখন ওখান থেকে চলে যান। মাধুরী তো মুখের অঙ্গি ভঙ্গি দিয়ে পূজাকে ইশারা করতেই আছে। মাধুরী মনে মনে বলতে থাকে, মহারাজের সংসার তো ভাঙলো বলে। মনে মনে ভাবতে থাকে, আপনি আর মিস্টার কুল আমাকে ঠকাবেন না বাবা, না হলে সত্যি সত্যি আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব। এদিকে পূজা বাইরে থেকে ফেরত আসে তার ফুলের দোকানের কাজ সেরে। তখন মহারাজকে দেখে আয়নাতে সে তার চুল ঠিক করছে। পূজা তখন বলে, তুমি চুলটা ভালো মতো মুছেছো তো? মহারাজ বলে, হ্যাঁ একদম ভালো করে ঘষে ঘষে মুছেছি। পূজা তখন বলে, আচ্ছা ঠিক আছে, ভালো। তারপরে দেখা যাচ্ছে পূজা একটা ফুলের মালা কিনে এনেছে। সেই মালাটা সে তার বাবার ফটোতে পরায় আর বারবার করে মহারাজের দিকে তাকায়। মহারাজও পূজার দিকে তাকায়, কিন্তু তাকিয়েও চোখটা নামিয়ে নেয় মহারাজ। পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে বলে, আমার বাবার মৃত্যুদিনও 31শে মে। মহারাজ তখন পূজার দিকে অনেকবার করে তাকিয়ে চোখটা নামিয়ে দূরে সরে যায়। পূজা তখন বলে, কি হলো, ভাবনায় পড়ে গেলে নাকি? মহারাজ বলে, না না, ভাবনা নয়, অন্য কিছু। পূজা তখন বলে, না দিয়ে যখন শুরু হয়েছে তার মানে মনে অন্য কিছু চলছে। মহারাজ তখন পূজাকে বলে, তোমার তো দেখছি হাতির মেমোরি, কারণ এরকমই একটা কথা মহারাজও পূজাকে বলেছিল। মহারাজ বলে, ভালোই তো সব কিছু মনে রেখে দাও, আমারটা আমাকেই ফেরত দিলে। পূজা বলে, আমি সব মনে রাখি, ভালো খারাপ সব। মহারাজ বলে, মন্দটা মনে রেখো না, ওটাতেই ভালো। বলে মহারাজ বিছানাতে বসে পড়ে। পূজা তারপর মহারাজের পাশে বসে বলে, তুমি তোমার জীবনে সব খারাপটা ভুলে গেছো? মহারাজ তখন পূজার দিকে তাকায়। মহারাজ তখন বলে, খারাপ স্মৃতিগুলো আমি ভুলে যাওয়ার চেষ্টা করি, তাই হয়তো এখনো বেঁচে আছি। ওই খারাপ স্মৃতিগুলো যদি আমি মনে রাখতাম, যদি আঁকড়ে ধরে থাকতাম, তাহলে হয়তো আমি মরেই যেতাম। পূজা বলে, কিন্তু আমি তো কিছুতেই ভুলতে পারছি না আমার বাবার মৃত্যুটা, আমি কিছুতেই ভুলতে পারছি না। মহারাজ তখন বলে, কিন্তু সেটা তো ভোলা সম্ভবও নয়, আর এটাও ভুলতে পারছি না যে তুমি আর বাবা আমার কাছ থেকে অনেক সত্য গোপন করছো। মহারাজ উঠে গেলে আবার মহারাজের হাতটা ধরে নেয় পূজা আর বলে যে, বাবার ডিউটি কি লাস্ট 31 মেতেই ছিল? পূজা বলে, বলো না, তোমার বাবার সাথে আমার বাবার মৃত্যুর কি কোনো যোগসূত্র আছে? মহারাজ মনে মনে বলতে থাকে, আমি প্রতিজ্ঞাবদ্ধ পূজা, না হলে তোমাকে আমি সবটা বলতাম, সবটা। প্লিজ আমাকে ভুল বোঝো না তুমি পূজা। এদিকে পূজা বলতেই থাকে, বলো না গো, কি গো বলো না, আমার বাবার মৃত্যুর সাথে কি তোমার বাবা কোনোভাবে জড়িত? সরাসরি না হলেও পরোক্ষভাবে কি জড়িত? আচ্ছা, সেদিন যেই ট্রেনের ধাক্কায় আমার বাবা মারা গেছিলেন, সেই ট্রেনের ইঞ্জিনে কি তোমার বাবা ছিলেন? বলো না, চুপ করে আছো কেন বলো? মহারাজ চুপ করে থাকে। পূজা কিন্তু সত্যের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে, আর আশা করি এটা শোনার পর আপনারাও সবাই এটাই বুঝতে পাচ্ছেন। পূজা জিজ্ঞেস করতেই থাকে, চিৎকার করতেই থাকে, কিন্তু মহারাজ চুপ করে থাকে। সেই জন্যই কি বাবা আমাকে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলেন? হ্যাঁ। মহারাজ তখন মনে মনে বলে, তুমি এত বুদ্ধিমতী পূজা, সবটা বুঝে গেছো কিছু না বলতেই? তখন বলে, কি গো, চুপ করে আছো কেন, কিছু বলো না। তো চুপ করেই বসে থাকে আর অবাক হয়ে মনে মনেই ভাবতে থাকে যে কিছু না বলতেই কি করে একটা মেয়ে সবটা বুঝে যেতে পারে। এরপরে পূজা তো বলেই বসে, 70 লক্ষ টাকার বিনিময়ে বাবা আমাকে বিয়ে করার জন্য দাদাকে রাজি করিয়েছিলেন, সেটাও কি আউট অফ গিল্ড? পূজা মহারাজের দিকে তাকায়। মহারাজও এটা শুনে হঠাৎ করে পূজার দিকে তাকায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বাবা, আমি জানতাম পূজা অন্যভাবে জানতে পারলে আমাদের ঠিক ভুল বুঝবে, আমাদেরকে চরম ভুল বুঝবে। বলো না, বাবা কি সেই পাপবোধ থেকে আমাকে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলেন? বলো না, চুপ করে আছো কেন? মহারাজ পূজার দিকে তাকিয়ে আছে আর চুপ করে আছে, আর পূজা মহারাজকে অনুরোধ করেই চলেছে, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমাকেও সত্যিটা বলবে না? আমার কাছ থেকে কোনো কিছু গোপন করো না, আমি তো তোমার সহধর্মিনী, বলো না সত্যিটা, আমাকে বলো না প্লিজ। মহারাজ বলতে চেয়েও যেন মুখ থেকে তার কথা বেরোচ্ছে না, শুধুমাত্র প্রতিজ্ঞার জন্য। পূজা কাঁদতে থাকে, বলতেই থাকে, বলো না, বলো না। মহারাজ তখন বলে, পূজা
প্লিজ তুমি বসো। বিছানাতে বসাই পূজাকে। পূজা কাঁদতে থাকে আর মহারাজের হাত ধরে বলতেই থাকে, প্লিজ লক্ষ্মীটি বলো না, বলো না, আমার কাছে কিছু লুকিও না, বলো, সত্যিটা বলো না আমায় পূজা, বলো আমায়, বলো, প্লিজ বলো। পূজা বলতেই থাকে এমনটা, প্লিজ বলো না, মহারাজের হাত ধরে বলতেই থাকে। মহারাজ তখন হাতটা সরিয়ে নেয়। মহারাজ যেহেতু হাতটা সরিয়ে নিল, পূজা তখন বলে, তুমি এক্ষুনি ঘর থেকে চলে যাও, নিচে ভাত কাপড়ের জন্য লোকজন সবাই চলে এসেছে, আমি শাড়ি চেঞ্জ করব, তুমি যাও এখান থেকে, আর দরজাটা প্লিজ বন্ধ করে দিয়ে যাবে। মহারাজ তাকিয়ে থাকে পূজার দিকে। পূজা তার বাবার ছবির সামনে গিয়ে কাঁদতে থাকে। দেখে ভালো না লাগলেও মহারাজ বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। পূজা বলে, তুমি আর বাবা আমাকে এভাবে ঠকাচ্ছ, আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। এরপরে প্রিয়াঙ্কা সবার জন্য পাত্রে জিনিস সার্ভ করছে। সেই সময় তার হাতা ঘোরানো দেখে ঠাম্মি বলে যে হাতা এইভাবে ঘোরাতে নেই, তুমি যেন ছুরি ঘোরাচ্ছ। আমি তখন বলে আর একটু ঘি দাও। প্রিয়াঙ্কা তখন যেন খুব জোর করে খুব কষ্ট করে ঘিটা দিচ্ছে, বিরক্ত থাকা সত্ত্বেও বিরক্তির ভাব নিয়ে দিচ্ছে। তখন বলে আরে নামটাই তো ঘি ভাত, আর একটু বেশি করে দাও। তখন ঘিটা আর একটু দিয়ে ঠক ঠক করে ঠোকা মারে প্রিয়াঙ্কা, আর একদম জোর জোর করে একদম হাতা ঘোরাতে থাকে। ঠাম্মি বলে আরে সাবধানে ঘোরাও। পূজা মনে মনে বলে, প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে যে আচ্ছা জ্বালাতনে বললাম তো, বুড়ি দুটো জীবন শেষ করে দিচ্ছে আমার। পূর্ণিমা মুখার্জি বা কোথায় গেলেন কে জানে, একটু ভালো করে নাড়ো, না হলে তলাটা তো নেড়ে পুড়ে যাবে, বড়রা বলে। তখন ওদিকে দেখা যাচ্ছে তোরা সবাই হই হই করতে করতে মহারাজকে ডাকছে। মহারাজ তখন বলে আস্তে আস্তে, কি হয়েছে, মিছরি ঘুমোচ্ছে তো। তখন জয়ন্তরা বলে ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। জয়ন্তরা কিছু জিনিস নিয়ে এসেছে। মহারাজ বলে ওই টেবিলে গিয়ে রাখ। তখন শিব বলে তোর কি হয়েছে রে দাদা, অন্যদিন তো তুই লোকের হাত থেকে জিনিস নিয়ে নিস, কিন্তু আজকে তুই বলছিস ওদেরকে জিনিসটা গিয়ে রাখতে। মহারাজ বলে আজকে ভালো লাগছে না। তখন জয়ন্ত বলে তোর কি মন খারাপ। মহারাজ পূজার বলা কথাগুলোই ভাবতে থাকে। আমি তো এদিকে প্রিয়াঙ্কার হাতা ঘোরানো দেখে বলে এ তো শ্রীকৃষ্ণের ননি ঘোরানো হচ্ছে দেখে মনে হচ্ছে। আচ্ছা কোনোদিন কি রান্না করনি, যতই বড় লোকের মেয়ে হও না কেন। প্রিয়াঙ্কা তখন উত্তেজিত হয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি না সব করতে পারি, আমি তো গ্রামের মেয়ে। তখন সেখানে মহারাজ চলে আসে। মহারাজ এসে প্রিয়াঙ্কার দিকে তাকাতেই প্রিয়াঙ্কা চুপ করে যায়। মহারাজ মনে মনে বলতে থাকে, মিথ্যেটা আর কদিন চাপা থাকবে, এক না একদিন আপনার মুখ থেকেই সত্যিটা বেরিয়ে আসবে। ঠাম্মি বলে কি একটা বলছিলে যেন তুমি, গ্রামের কি, গ্রামের দাও বলে, তখন গ্রাম নিয়ে যেন কি বলছিলে। প্রিয়াঙ্কা বলে বলো না গ্রামের কি বলছিলে। প্রিয়াঙ্কার মাও দেখছে এদিকে প্রিয়াঙ্কাকে ইশারা করে। প্রিয়াঙ্কা মনে মনে বলে নিজের বিপদ নিজেই ডাকলাম। মহারাজ তখন কথাটা ঘোরায়, বলে ঠাম্মি তোমাদের আজ দারুণ দেখতে লাগছে কিন্তু। আমি বলে কেন রে, রোজ যা সাজি তাই তো পড়েছি, নতুনত্ব আবার কি দেখলি, বলে হাসতে থাকে। পিসিদিদা তখন বলে যে আসলে কি বলতো বৌদি, মহারাজ আসলে চাইছে না যে আমরা প্রিয়াঙ্কাকে কোনো প্রশ্ন করি। এদিকে প্রিয়াঙ্কাকে বলে ঠাম্মি আরে তুমি কথা বলতে বলতে থেমে যাও, খন্তি নাড়তে নাড়তে থেমে যাও, নাড়ো খন্তিটা, নাহলে লেগে যাবে তো। তখন সোমনাথ চলে আসে রান্নাঘরে, বলে কি ব্যাপার বলো তো সোনা। তখন মহারাজকে দেখে চুপ করে যায়। এরকম ভিড় করে সবাই দাঁড়িয়ে আছো কেন, না এত কি জিজ্ঞেস করছো ওকে, এত কিসের প্রশ্ন তোমাদের। আমি হাসতে থাকে, বলে না রে প্রশ্ন করিনি রে, সাধারণ ঘি ভাতে ঘি দিচ্ছি টপ টপ করে। সোমনাথ বলে সেটার জন্য হাসির কি হলো, সবে তো বিয়ে হয়ে এসছে, শিখে যাবে না। সোনা তুমি করো তো করো, এদের কথায় অত কান দিতে হবে না, তুমি করো। মহারাজ লক্ষ্য করছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কাও মহারাজের দিকে তাকিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। মহারাজ মনে মনে বলে এই বাড়িতে সবার কত বুদ্ধি, আর আমার বাবা আর এই প্রিয়াঙ্কা বৌদি সবাইকে আন্ডার এস্টিমেট করলো, সবার কাছে সত্য গোপন করবে বলে বেকার আমাকে ধর্ম সংকটে ফেলে দিল। এ সবটা সকলে বুঝে গেছে। পূজা মনে মনে ভাবতে থাকে কি করব আমি এখন, আমার মনে যে ঝড় উঠেছে, আমায় সব জানতে হবে, সব সত্যিগুলো আমাকে জানতেই হবে, এই ভাবতে থাকে পূজা। সোমনাথকে ঘি ভাতের গন্ধটা দেখায় প্রিয়াঙ্কা। সোমনাথ বলে আহা কি ভালো রান্না করেছো। তখন প্রিয়াঙ্কা দৌড়ে মহারাজের কাছে যায়, গিয়ে বলে আমার না ঘি ভাতটা রান্না হয়ে গেছে, তুমি একটু হাঁড়িটা টেবিলে রেখে দেবে গো। তখন মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। শিবকে বলে এই যে হাঁড়িটা নিয়ে টেবিলের ওইখানটাতে রেখে দে না। শিব তাই করে। সোমনাথ বলে শিবকে কেন বলছিস, তুই কি ননির পুতুল, তুই কাজটা করতে পারছিস না, আমি বর না হলে আমি গিয়ে রেখে আসতাম। পূজা বলে না উনি পারবেন না, কারণ উনি আর আমি তো অপয়া। মহারাজের বাবা সেখানে চলে আসে। পূজার হঠাৎ করে মহারাজের বাবার দিকে চোখ যায়। পূজা বলে বাবা। তখন মহারাজের বাবা বলে হ্যাঁ মা। পূজা বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। পূজার শ্বশুরমশাই আবারও সেখান থেকে চলে গেলে বলে দয়া করে আজ আর অ্যাভয়েড করে যাবেন না। পূজা বলে, জয়া মাম্মাম বলে পূজা তোমার মুখে তো আগে আমি এরকম কোনো কথা শুনিনি। পূজা বলে আমার ঔদ্ধত্যের জন্য আমাকে ক্ষমা করবে মাম্মাম, কিন্তু আমার কয়েকটা কথা জানার আছে। মহারাজ পূজাকে বলে পূজা তুমি একটু শান্ত হও প্লিজ। পূজা বলে হব না বলে মহারাজের দিকে তাকিয়ে থাকে। প্রিয়াঙ্কা বলে বোন তুমি বরং একটু জল খাও। পূজা বলে না। আচ্ছা প্রিয়াঙ্কা দিদি, আপনাদের বিয়ের দিন আপনি আর আপনার মেজো দেওর আলাদা করে কি কথা বলছিলেন, সবার সামনেই প্রশ্ন করছে পূজা। প্রিয়াঙ্কা তো চুপ করে যায়, মহারাজের দিকে তাকায়। মহারাজও প্রিয়াঙ্কার দিকে তাকায়, যে আবারও চোখের চাহনিগুলো লক্ষ্য করে। পূজা বলে আপনারা এখনো কথা বলে যাচ্ছেন, আর সেটা আমি দেখতে পাচ্ছি। মহারাজ বলে পূজা তুমি ঘরে যাও। পূজা জোর গলায় বলে না যাব না, প্লিজ পূজা তুমি আমাকে ভুল বুঝো না,
তখন পূজা বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মিস্টার মাথা গরম। মহারাজ তখন তার বাবার দিকে তাকায়। মহারাজ মনে মনে ভাবে, আবার আপনি বলে ডাকছো পূজা? পূজা বলে, আপনি আমার কাছেও সত্যটা গোপন করে গেলেন মিস্টার মাথা গরম। মহারাজ বলে, আমার প্রতিজ্ঞাগুলো আমি ভাঙতে পারবো না পূজা, প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তখন ওদিক থেকে মহারাজের বাবা মহারাজের দিকে তাকিয়ে আছে, আর এদিক থেকে প্রিয়াঙ্কা মহারাজের দিকে তাকিয়ে আছে, আর মহারাজ পড়ে গেছে মাঝখানে। আর এদিকে পূজা মহারাজের দিকে তাকিয়ে আছে অনেকগুলো প্রশ্ন নিয়ে। পূজা একবার তার শ্বশুরমশাইয়ের চোখ লক্ষ্য করছে, একবার মহারাজের, আর একবার প্রিয়াঙ্কার। সবাই যেন চোখে চোখেই কথা বলছে, আর পূজা সেটাকে বুঝতে পারছে। পূজা বলে, আমার কাছেও প্রতিজ্ঞা ভাঙা যায় না, আমি তো আপনার সহধর্মিনী। মহারাজ বলে, না, পারবো না। পূজা বলে, আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী মিস্টার মাথা গরম। ঠাম্মি পূজার কথায় সায় দেয়। মহারাজ বলে, তাও পারবো না। আমি কি আমার কথার দাম রাখবো না? তুমি এটা চাও? পূজাকে বলে মহারাজ। পূজা বলে, না, আমি চাই না, তবে আমি শুধু সত্যিটা জানতে চাই। পূজা বলে, বেশ, আপনাকে বলতে হবে না, প্রিয়াঙ্কা দিদি বলুক সব সত্যি। আর এদিকে বাবাকেও প্রশ্ন করে, বাবা অন্তত সত্যিটা আমাকে বলুক। ঠিক আছে, আমাকেও তাহলে আমার প্রতিজ্ঞা রাখতে হবে। পূজা বলে, থেকে আমি অন্য জল স্পর্শও করব না। আর পূজার মুখে এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, যে যেখানে বসেছিল সবাই দাঁড়িয়ে পড়ে। মহারাজ বলে, পূজা, এইভাবে নিজেকে কষ্ট দিও না। পূজা বলে, আপনি আমার মন ভেঙে দিয়েছেন মিস্টার মাথা গরম। মহারাজের বাবাও চলে আসে, বলে যে, তুই মহারাজকে ভুল বুঝছিস পূজা মা। পূজা বলে, আমি প্রিয়াঙ্কা দিদির কাছ থেকে কিছু আশা করি না বাবা, কিন্তু আমি আপনার আর আপনার মেজো ছেলে আপনাদের কাছ থেকে তো আশা করি। আপনারা দুজনে মিলে আমাকে এইভাবে ঠকালেন বাবা। সোমনাথ চলে আসে সেখানে, বলে, লোকের ক্ষতি করলে নিজেদেরই ক্ষতি হয়। মহারাজ বলে, প্লিজ দাদা তুই চুপ কর। তখন প্রিয়াঙ্কা আসে সোমনাথকে নিয়ে যেতে। পূজা বলে, সত্যিটা না জানা অবধি আমি জলও স্পর্শ করব না, আমি শপথ নিলাম। পূজা বলে, সবাই পূজাকে আটকানোর চেষ্টা করে। মহারাজের বাবা সবার খারাপ লাগে, কিন্তু কেউ সত্যিটা বলে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।